এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে, তো এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে, মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে, সেটা প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না, আমি নেভিগেট করি। আমি এর মধ্যে দিয়ে হাল বেয়ে আমি এক জায়গায় যেতে চাই আর কি, এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই। সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে, এবং আমরা সবাই থাকবো, জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন। এবং আমি 4টা জিনিস বলছিলাম, কনকা মনে আছে কিনা, আমি আবার বলি সবাইকে। আমি 4টা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেব না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেব, এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকেও বলবো যে আপনার কাজের মধ্যে এই 4টার রিফ্লেকশন ঘটান। এবং আমি বিএনপি কে বলবো, জামাতে ইসলামীকে বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসে আসেন, আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই 4টা বেসিসের ভিতর। আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে। এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি, জামাতের যত নেতার সাথে কথা বলছি, ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি, এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি, এই 4টা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি করেনি, কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা ঐক্যের প্ল্যাটফর্ম হবে, এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করব। তবে দাদা, এই যে সেনাপ্রধানের উদ্ভূত যে পরিস্থিতি, বক্তব্য, এটা নিয়ে আমার মনে হয় যে আইএসপিআর এর একটা ব্যাখ্যা খুব জরুরি। আসলে সেনাপ্রধান কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কি বিষয়, এটা ব্যাখ্যা আমরা খুব সহজে দিতে পারে। কিন্তু আইএসপিআর কি ঠিক কথা বলবে? মানে আইএসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে। এটা ইয়ে না, আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল। আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন, একটা ইন্ডিকেশন পাইছি, এটা কালকে বলবো নি আমার দর্শকদেরকে। মানে সামথিং রং আছে, সামথিং রং। আর ডক্টর ইউনূসের প্রতি আহ্বান যে আপনি আর একটু স্ট্রংলি বিষয়গুলো হ্যান্ডেল করেন। ইলিয়াস, আপনি কি মনে করেন, মানে পরিস্থিতি কি দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, বা এই আপনার মনে কোনো আশঙ্কা আছে কিনা? আমিও কনক্লুশনে যাই, কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক, আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে, তাহলে কি হচ্ছে, কি হইতে পারে। এখন আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট তারপরও যুক্তির খাতিরে বলি। কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো, বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না, নিষিদ্ধ করা লাগে নাই তো, নিষিদ্ধ করতে হয়েছে না। নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল, বড় বড় পার্টি ছিল, ইভেন মাওলানা ভাসানীর দল পর্যন্ত তো এখন খবর নেই। যদি মানুষ না চায়, দল এমনিতেই চলবে না, দল এমনিতে ব্যান্ড হয়ে যায়। মানুষ চায় কিনা, মানুষ তো চায় না। আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগকে আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেই, ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস, এরা তো আবার সুপিরিয়র, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে, তনুরে মারার পরও ক্যান্টনমেন্টে সে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার, নামও বলে নাই কেউ। আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে, তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন করেছে। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে চাই, 5 তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা 32 নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে, সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে, বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি। আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে, কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি? তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত। আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা, আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম, এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে। আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই,
এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই ৫ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বললেন, যারাই 15 বছর অন্তত সরকারের সাথে হাত মিলায় নেয় তাদের ব্যাপারে। সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে, যারা মনে করেন যে আপনারা কয়দিন পরে টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে, প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসুক, পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে করছেন, এটা নিয়ে বাঁচতে পারবে না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয়, ফান্ডের প্রয়োজন, আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেব। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ, তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না, কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি, মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো, আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই, এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই, এরা হইছে উপদেষ্টা হইতে চায়, বুঝছেন? আমার এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। যে কোনো ডিসেন্ট ভয়েসকে, যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েসকে বলা শুরু করে আর কি, যে উপদেষ্টা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে। তো আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে, একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে 2000 আপনার মানে এখন থেকে 9 বছর আগে, তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে। 16 বছর বয়স একজন হাফেজ। আচ্ছা সরি, আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে, কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ, যেটা আমরা বাইরে বলিনি এখনো। আমি তোমাকে বলছিলাম যে আলেমদের যারা, আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি, পিপিদের সাথে কথাবার্তা বলে, এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি। আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে। আপনি চাইলে আমি আপনাকে তাহলে শিখিয়ে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও, আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দাদা, আমরা শোটা শেষ করে এই একটা 5 মিনিট একটা মিটিং করে নেব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন, তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী এখনো দেশে আছেন। আমি জানি যে আরাফাতও দেশে আছেন, আরাফাতও দেশে। আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো, তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপকে এখানে পোষা হচ্ছে, মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে। তো সেই জায়গাটায় আসলে কি করণীয়, এই বিষয়টা একটু। আমি তো ডাক্তার, হ্যাঁ, মানে এটা ভালো আওয়ামী লীগ যদি তৈরি করা যাইতো, তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে করার চেষ্টা করতো যে কি করলে গুয়ে গন্ধ হবে না। হ্যাঁ, তাহলে এটা যেহেতু পাওয়া যায়নি, এটা যেহেতু পসিবল হয়নি, ভালো আওয়ামী লীগও তৈরি করতে পারবে না কোনোদিনই না।
আওয়ামী লীগ সবসময় ফ্যাসিস্ট হবে, কারণ আওয়ামী লীগ আসলেই একটা ফ্যাসিস্ট দল, তার কনস্টিটিউশন থেকে শুরু করে তার পলিটিক্স টোটালি ফ্যাসিস্ট। তো এই যে শিরিন শারমিন বা এই জাতীয় কিছু আওয়ামী লীগ নেতা, গুচ্ছ নেতা বসে বসে আরামাইশ করবে মানে এর মধ্যে অফিসার মেসে, কনক ভাই ওইটা না, আমি এদিকে সামনে এই জায়গায় যেটা করতে হবে, ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে, এখন রাস্তায় একটা অনেক ছাত্রদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোণঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে, তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে, একজন প্রতিনিধি আছে সেখানে। মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে, তাদের কোনো খবর আছে? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে, প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে, আমি বলি যে দেখেন ভাই, ওরা যেভাবে চালাচ্ছে চালাক, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, একটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস, চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয় কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? তো আমি মনে করি বাংলাদেশে সবাইরে তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে, সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই আপনি তারা ধরেন না? সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে? সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ? আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল, এরা খুব খারাপ মানুষ, ওরে নিয়ে বসান, ও যাই করুক অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই। গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল, উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারের কেন করলা, ওয়াকারের কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা? আমাকে দাদা
ইয়ে করেন, দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে, আমরা কারোর আর বিশ্বাস করি না। আবার ফের সেই জায়গায় আসতে হবে, যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে, নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে। অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। দাদা আপনার কোনো মন্তব্য? আমার নামেও কিন্তু একটা মামলা শুধু কালাই পেয়েছে, তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে। ও নিজে এটা করছে, সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে। কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি, সবগুলোই আছে। আরে আমারও তো একই অবস্থা। আমার তো বোধহয় মামলা 4টা না 5টা, তার মধ্যে একটা গেছে রাষ্ট্রদ্রোহ, যেটা তারেক রহমান সাহেব 1 নম্বর আসামি। ওইটা তাও গিয়েছে, কারণ হচ্ছে 21 টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল, ওনারা যেহেতু কাজ করেছে নাহলে হয়তো ওইটাও যাইতো না। আর বাকি দিয়েছে মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আরো 3-4টা আছে, আমরা জানিও না, মানে কারোর কোনো খোঁজ খবরও নাই রে দাদা। আমরা তো মানে কি বলবো আর কি। তো দেখা যাক, নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে। এই ভালো হইলে ভালো, না হইলে তো সব সোজা হয়ে যাবে। তো দেখা যাক কি দাঁড়ায়। পিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায়, সে অনুযায়ী নিশ্চয়ই আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ধরব। ভাই একটা কথা বলতে চাই, এক লাইন, পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন দেশে, আসেন না কেন? আমরা দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দিবেন, কেউই ডাকবে না আপনারে। সো সাবধান, থাকবে না, সবাই সাবধান থাকেন। ইলিয়াস তোমাদের সাথে দেখা করতে আসলো, তো আমার সাথে আসে না কেন দেখা করতে? বললেন না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? কি ডরাই না? আমার এখানে আসার দাদা, এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কারা কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে বলি কারণটা কি। কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শুনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছু প্রকাশ করি না। আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন, যারা সাক্ষীদের ভেতরে অনেকে ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি।